গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। সূর্য মেঘের খানিকটা উপরে উঠে গেছে। আমরা এই মুহূর্তে আগাতি দ্বীপের এই পূর্ব দিকে চলে এসেছি। যদি আগাতির ইস্ট আর ওয়েস্ট সাইডটা কম্পেয়ার করি তাহলে দেখা যাবে ইস্টার্ন সাইডে কোরাল রিফ আর ব্লু লেগুনের অংশ অপেক্ষাকৃত একটু কম। তাই এই সাইডটা বড় বড় জাহাজ নোঙর করার জন্যই ব্যবহৃত হয়। আমাদের দ্বিতীয় দিনের পরিকল্পনা ছিল প্রথমে স্নর্কেলিং প্র্যাকটিস করা, তারপর কালপেট্টি আইল্যান্ড ঘুরতে যাওয়া। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা রিসর্টের শাহজাহানজির সাথে বেরিয়ে পড়লাম স্নর্কেলিং প্র্যাকটিস করতে। উনি স্নর্কেলিংয়ের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের শিখিয়ে ধারেই কিছুটা প্র্যাকটিস করাচ্ছিলেন। সেদিন জলের একটু টান বেশি থাকার জন্য শাহজাহানজির কথা মতো খানিকক্ষণ পরে উঠে পড়লাম, কিন্তু ওই স্বল্প মুহূর্তে নিজের চোখে জলের নিচে যে মাছেদের দৃশ্য দেখলাম তা ক্যামেরা বন্দি করা হয়নি। যাক, এরপর খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কালপেট্টি আইল্যান্ড দেখতে। সানসেটের সাথে বোটে গ্লাস বটম জার্নি এনজয় আর কালপেট্টি আইল্যান্ড ঘুরে দেখা, এই সব মিলিয়ে আমাদের চার্জ ছিল মোটামুটি ৪,৫০০ মতো। বোট একেবারে আমাদের রিসর্টের সামনে এসে দাঁড়ালো। ওয়েদার যেমনই হোক না কেন, দুপুরের দিকে রৌদ্রের তাপ প্রচণ্ড পরিমাণ বেশি হয় এখানে। আর আমাদের দ্য ফেমাস পাপাই দ্য সেলার ম্যানের মতো এক দাদা সামনে বসে যদি কোথাও ভালো সাইটিং পাওয়া যায় সেদিকে যাওয়ার ডিরেকশন দিচ্ছে। খানিকটা এগোনোর পর আমাদের বোটটি স্পিডটা একটু কম করলো, যেখান থেকে কোরালগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে এবং তার সাথে এই সুন্দর সুন্দর কালারফুল মাছগুলো। এই ব্লু কালারের মাছটার নাম মেলন বাটারফ্লাই। নিচের যে কোরালগুলো দেখা যাচ্ছে বেশিরভাগগুলোই ডেড কোরাল। ব্রেনের মতো দেখতে বলে এগুলোর নাম ব্রেন কোরাল। এই ডোরা ডোরা মাছগুলো সার্জেন ফিশ নামে পরিচিত। এই ইয়েলো কালারের মাছগুলো র্যাবিট ফিশ নামে পরিচিত। আঙুলের মতো দেখতে বলে এই কোরালগুলোর নাম হলো ফিঙ্গার কোরাল।
এগুলো দেখেই আমাদের সবারই ফাইন্ডিং নিমোর কথা মনে পড়ে যায় না? এই সি অ্যানিমন আর এর মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট ক্লাউন ফিশগুলোকে দেখে দারুণ মজা লাগছিল। বেসিক্যালি এই ক্লাউন ফিশগুলোকেই নিমো নামেই অনেকেই জানেন। এক কথায় আমাদের গ্লাস বটম জার্নির এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। অনেকক্ষণ ফলো করার পরে শেষ পর্যন্ত কচ্ছপ বাবাজি একটুখানি দেখা দিল। জলের উপর হেলতে দুলতে কালপেট্টি আইল্যান্ডের কাছে তো পৌঁছলাম, কিন্তু ভাটা হওয়ার কারণে বোট অনেকটা দূরে দাঁড়ালো আর বাকিটা আমাদের জলের মধ্যে হেঁটে হেঁটে এগোতে হলো। প্রথমটা একটু ভয় লাগছিল, তারপর ভয়টা কাটলো। কোরাল রিফের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একটু ডিপ সির দিকে এগোলাম। জোয়ার এলে এই অংশটা আবার পুরোপুরি ডুবে যায়। কিছুটা দূর থেকেই গভীর সমুদ্র শুরু হয়ে যাচ্ছে এবং তার ঢেউ এসে লাগছে। কালপেট্টি আইল্যান্ডে সর্বমোট আয়তন 1 বর্গ কিলোমিটারেরও কম, আর এখানে কোনো রকম কোনো জনবসতি নেই, কিন্তু খুব সুন্দর সাইট সিনের অংশ হিসেবে খুব ফেমাস। বিকেলে পাখিদের আনাগোনা হয় মাছের খোঁজে। দেখা পেলাম সি কিউকাম্বারের, সামুদ্রিক ইল মাছেরও দর্শন পাওয়া গেল। মৃত প্রবালের অংশবিশেষ জমতে জমতেই এই দ্বীপটি সৃষ্টি হয়েছে, আর এর উপর গড়ে উঠেছে কিছু ম্যানগ্রোভ টাইপের গাছ। আমাদের বোটের সঙ্গে আসা দাদাটি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই কালপেট্টি আইল্যান্ডটি দেখাচ্ছিলেন। অনেকটা হেঁটে খানিকটা শর্টকাট নিয়ে উল্টো প্রান্তে এসে পৌঁছলাম, যেখান থেকে আগাতি আইল্যান্ডের দক্ষিণতম প্রান্তটি দেখা যায়। আগাতি আইল্যান্ডের দক্ষিণতম অংশটি অর্থাৎ এয়ারপোর্ট অংশটি এই দিকে অবস্থিত, আর কালপেট্টি থেকে এই আগাতি আইল্যান্ড অবধি কিন্তু দূরত্ব খুব বেশি নয়। সূর্যের তেজ ক্রমশ কমে আসছে, বোট খানিকটা দূরে দাঁড়িয়ে, সুতরাং জল পেরিয়ে আবার বোটে উঠলাম। না, এবার আর গভীর সমুদ্রের দিকে গেলাম না। আগাতি এয়ারপোর্টের পাশ দিয়ে অগভীর জল বেয়ে ফিরে চললাম আমাদের রিসর্টের পথে। এই প্রসঙ্গে কিছু ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি। সঙ্গে রাখবেন সানগ্লাস, SPF যুক্ত সানস্ক্রিন আর একটা ছোট ব্যাগ, যেখানে খাওয়ার জল যেন অবশ্যই থাকে। স্পোর্টস শু বা স্লিপার কিন্তু একেবারেই সুইটেবল নয়। জলের মধ্যে দিয়ে চলতে হলে স্লিপার কিন্তু স্লিপ করার সম্ভাবনা আছে, তাই ক্রক্স টাইপের জুতো হলে সব রকম জায়গার জন্যই সুইটেবল। সব মিলিয়ে আজকের দিনটাও দারুণ কাটলো।